স্টুডেন্ট সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের ম্যাথের 432 ও 433 নম্বর পেজের 1 দাগ থেকে 4 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 1 দাগের একটা দেখো, ত্রৈমাসিক পর্বের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান থাকে। কি হবে? অ্যান্সার হবে 3 মাস। ত্রৈমাসিক পর্ব মানে পর্বটা এখানে 3 মাস, ঠিক আছে, মানে 3 মাস অন্তর। তো প্রথম 3 মাসের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হবে, ঠিক আছে, অপশন সি হবে। যেহেতু 3 মাস অন্তর, তাই প্রথম 3 মাসের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদটা সমান হবে। তারপরে দেখো, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, যেখানে এটা 0 সমান নয়, সমীকরণের বীজদ্বয় সমান হবে যদি কোনটা। দেখো, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, অতএব কি গো, এই সমীকরণের নিরূপক সমান 0 হবে, মানে বি স্কয়ার মাইনাস 4ac সমান 0, বা বি স্কয়ার সমান 4ac, বা সি সমান হবে বি স্কয়ার বাই 4। অপশন ডি হবে, এটার মান বের করতে হবে। দেখো, রুট ওভার 125 মানে কি গো, 5 গুণিত 5 গুণিত 5, 5 5 25 আছে 125। ছোট 5 থেকে একটা 5 বেরিয়ে আসবে, 5√5 মাইনাস √5। তাহলে 5টা √5 থেকে একটা √5 বিয়োগ করলে হবে 4টা √5। রুট ওভারের ভিতরে কি হবে, 4টা বলে 16 হবে, মানে 4 গুণিত 4 হবে ইন্টু 5 ছিল, রুট ওভার 80 হবে। তাহলে অপশন হবে এ। এবি বৃত্তের একটি জ্যা, সিওবি বৃত্তের একটি ব্যাস, ওডি এবি জ্যার উপর একটি লম্ব, ওডি এবি জ্যার উপর লম্ব, ঠিক আছে। ওডি সমান 4 সেমি হলে সি এর দৈর্ঘ্য কোনটা হবে? এখানে একটা কথা দুবার দিয়েছি, যাই হোক, ওডিটা এবি জ্যার উপর লম্ব, ওডি দেওয়া আছে, সি এ বার করতে হবে। আচ্ছা, কি বলা আছে, এবি বৃত্তের একটা জ্যা, এ বি, আর বলা আছে সিওবি বৃত্তের ব্যাস, এটা কেন্দ্র ধরো সিওবি, আর কি বলে দেওয়া আছে, ওডি এবি জ্যার উপর লম্ব, এটা ডি বিন্দু, ওডি এবি জ্যার উপর লম্ব, ঠিক আছে। বার করতে হবে এসির মান, তাহলে এসি যুক্ত করা হলো, ঠিক আছে, এসি যুক্ত করা হলো। দেখো, আমরা কি জানি, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এর উপর জ্যার উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বটা এই জ্যাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে যেহেতু ওডি লম্ব এবি, তাহলে অতএব এডি সমান ডিবি। আবার ওটা বৃত্তের কেন্দ্র, সিওবিটা বৃত্তের ব্যাস, তাহলে কি হবে, ওসি সমান ওবি বা সিও সমান ওবি, সিও সমান ওবি, যেহেতু ও কেন্দ্রবৃত্তের সিওবি ব্যাস, ঠিক আছে। তাহলে দেখো লিখতে পারি, অতএব ওডি সমান্তরাল এসি এবং
ওডিটা এসি এর কি হবে গো, অর্ধেক হবে, এসি এর অর্ধেক। তাহলে অতএব এসি সমান 2 ইন্টু ওডি, ওডির মান 4 সেমি দেওয়া আছে, তাহলে 2 ইন্টু 4 সেমি সমান হবে 8 সেমি। ঠিক আছে, মানে ওডিটা এসির অর্ধেক হবে বা সি এর অর্ধেক হবে। তাহলে এটা যদি 4 হয় তাহলে এটা কত হবে, তার দ্বিগুণ 8 সেমি হবে। একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলের পরিধি চোঙের উচ্চতার সঙ্গে সমান হলে চোঙটির আয়তন হবে কোনটা? মনে করি চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, মানে ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং উচ্চতা h একক। তাহলে কি দেওয়া আছে শর্তানুসারে, বলে দেওয়া আছে চোঙটির ভূমির পরিধি মানে 2πr সমান হচ্ছে h বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে পাবো r সমান h/2π। অতএব চোঙটির আয়তন হবে সমান πr² h ঘন একক। তাহলে পাই h ইন্টু r স্কোয়ার মানে h/2π এর হোল স্কোয়ার ঘন একক, h স্কোয়ার বাই 4π স্কোয়ার ঘন একক, h কিউব আর একটা পাই কাটলে হবে 4π ঘন একক। তাহলে অপশন হবে সি। জাস্ট আর এর মানটা এখানে বসিয়ে দিয়েছি, IH ইন্টু আর এর মানটা বসিয়ে দিয়েছি। দেখো যে কোনো 5টি পূর্ণ সংখ্যার গড় 0 হলে তাদের মধ্যে একটি অবশ্যই কি হবে গো, 0 হবে। সাপোজ একটা উদাহরণ দেখো, 5টা সংখ্যা 1, 5টা কি বলেছে, যে কোনো 5টি পূর্ণ সংখ্যা, সাপোজ 1, -1, 0, 2, -2, এদের গড় বার করো। 1 প্লাস -1 প্লাস 0 প্লাস 2 5। দেখো বিপরীত আছে এটা 0, তাহলে উপরে 0/5 মানে 0। ঠিক আছে, মানে অবশ্যই একটা 0 হবে। ঠিক আছে, একটা কি হবে, 0 হবে। 5টা সংখ্যা বলে 5টা সংখ্যার সমষ্টি বাই 5 দিয়ে ভাগ করা হয়েছে, এইভাবে গড় বের করানো হয়। ঠিক আছে, এইভাবে তোমরা যে কোনো 5টা সংখ্যা নিয়ে দেখবে যখন গড় 0 বেরোবে তখন অবশ্যই একটা 0 থাকবে। ঠিক আছে, একটা সংখ্যা 0 হবে। ঠিক আছে, যে কোনো 5টি পূর্ণ সংখ্যা নিয়ে যদি তোমরা গড় বের করো 0 পাও তাহলে অবশ্যই দেখবে একটা সংখ্যা অবশ্যই ওই 5টির মধ্যে 0 আছে। দেখো এ ও বি এর মূলধন অনুপাত 8:9, বি ও সি এর মূলধন অনুপাত 12:11 হলে এ বি ও সি এর মূলধনের অনুপাত বার করতে হবে। মানে লিখবে এ ও বি এর মূলধনের অনুপাত সমান 8:9 এইভাবে লিখবে। ঠিক আছে, আর বি ও সি এর মূলধন অনুপাত সমান 12:11 এইভাবে লিখবে। ঠিক আছে, এবার দেখো বিটা মাঝে আছে, 20 সোজা 9 আছে, আর এখানেও 20 সোজা 12 আছে। 20 সোজা 9, 20 সোজা 12, আর আমাকে বের করতে হবে কি এ বি ও সি এর, মানে বিটা মাঝে আছে। তো দেখো 9 আর 12 লসাগু বের করবে, কত হবে 36। তাই দেখো 9 4 36, একে 4 দিয়ে গুণ, তার মানে একেও 4 দিয়ে গুণ, 8 4 32। আবার দেখো 12 3 36, তাহলে একেও 3 দিয়ে গুণ হবে, 11 3 33। যে মাঝে থাকবে তার সোজা সংখ্যা দুটির লসাগু বের করতে হবে, মানে বি এখানে মাঝে আসবে, এ বি ও সি এর মূলধন অনুপাত। তাহলে 20 সোজা 9 হয় আর 20 সোজা 12, 9 আর 12 লসাগু হয়
36, তাহলে 9 4 36, তাই এখানে 8 4 32, 12 3 36, তাই 11 3 33। তাহলে এ বি ও সি এর মূলধন অনুপাত হবে 32:36:33। এগুলোর মধ্যে সবচেয়ে বড়কে বার করতে হবে। √2 মানে 2 টু দি পাওয়ার 1/2, to the power 1/3, 5 to the power 1/4, 6 to the power 1/6। এবার দেখো 2 3 4 এই 6 লসাগু বার করতে হবে। কত হবে? 2 3 4 6 লসাগু বার করবে 12 হবে। কত হবে? 12। কি বললাম আমি? এই যে 2, এই 3, এই 4, এই 6 লসাগু কত হবে? 12। 2 3 4 6 লসাগু 12 হবে। দেখো 2 6 12, 1 গুণিতক 6 টু দি পাওয়ার 6/12। একে লেখা যাবে এইভাবে 2 টু দি পাওয়ার 6, 64 হবে। ঠিক আছে, এটা 64 লিখেছি, 64। ঠিক আছে, 64 লিখেছি, কেটে করবে সবচেয়ে ভালো। এখানে একটু লিখে দিচ্ছি 64। একই রকম ভাবে দেখো এটা 3 গুণিতক 4, তাহলে 1 গুণিতক 4 হবে। 3 টু দি পাওয়ার 4/12, টু দি পাওয়ার 4 8 to 1। একই রকম এটা হবে 3 দিয়ে গুণ করতে হবে, 3/12 হবে। 5 এর কিউব 125। এটা উপর 2 দিয়ে গুণ করতে হবে, 2/12 হবে, 6 স্কয়ার। তাহলে দেখো এখানে সবচেয়ে বড় ভিতরে কি আছে গো? এইটা। তাহলে সবচেয়ে বড় হলো ওইটা। এগুলোকে এইভাবে পড়া হয়। কি পড়ায় দেখো? আচ্ছা তোমরা কি জানো বলো দেখি? 9-এ শিখেছো এইরকম একটা, এই nth রুট অফ a, তাহলে এগুলোকে বলা হয় 12th রুট অফ 36, 12th রুট অফ 125। ঠিক আছে, তাহলে ভিতরে সবচেয়ে যে বড় আছে সেই বড়, তাই এটা সবচেয়ে বেশি 125 ভিতরে যে আছে, তাই এটা সবচেয়ে বড়। তারপর দেখো একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটি দৈর্ঘ্য কি হবে গো? সমান হবে। বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটি দৈর্ঘ্য হবে সমান। এটা দেওয়া আছে, এটা বার করতে হবে। বা sin স্কয়ার আলফা 1 মাইনাস cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা 1 মাইনাস cos স্কয়ার বিটা, sin স্কয়ার গামা 1 মাইনাস cos স্কয়ার গামা -3 সমান 0। এটা দিয়ে গেলে -3 সমান 0। দেখো 1 1 1 3 হয়, আর 3 কেটে যাবে। তাহলে এখান থেকে কি হবে? মাইনাস cos স্কয়ার আলফা মাইনাস cos স্কয়ার বিটা মাইনাস cos স্কয়ার গামা সমান 0। বা cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা সমান হবে, মানে পুরোটা থেকে -1 কমন নেওয়া হয়েছে, 0/-1 0। ঠিক আছে, এটা cos স্কয়ার বিটা লিখেছি।
তারপরে দেখো একটি ঘনকের প্রান্ত রেখাগুলির সমষ্টি 24 একক হলে ওর আয়তন হবে, ঠিক আছে। প্রান্ত রেখা মানে ওই ধার, ঠিক আছে, ঘনকের যে ধার বলা হয়, ধার মানে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। একটি ঘনকের কতগুলো ধার থাকে গো? ঘনকের 12টি ধার থাকে। তাহলে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত হবে না 24/12, কারণ 12টি ধারের সমষ্টি 24 দেওয়া আছে। তাহলে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত হবে না 24/12 হবে। একটি ঘনকের 12টি ধার থাকে বা প্রান্তিকই থাকে, প্রান্ত রেখা থাকে, ঠিক আছে, 12টি, সমষ্টি 24 দেওয়া আছে, তাহলে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য হবে 24/12। এইগুলো ঠিক আছে, এগুলোকে ধার বলা হয়, প্রান্তিকী বলা হয়, প্রান্ত রেখা বলা হয় এগুলোকে। উপরে কটা? 4টা আছে, নিচেও 4টা আছে, 8টা হয়ে গেল। বাকি 9, 10, 11, 12, ঠিক আছে। অতএব ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য বা প্রান্ত রেখার দৈর্ঘ্য হবে সমান 24/12। আচ্ছা 12 একক সমান 2 একক। অতএব ঘনকটির আয়তন হবে সমান 2 ঘন একক, 8 ঘন একক, ঠিক আছে, 8 ঘন একক। তারপরে দেখো বৃহত্তর সূচক উজাইব ও ক্ষুদ্রতর সূচক উজাইব যে বিন্দুতে পরস্পরকে ছেদ করে সেই বিন্দুর ভুজ মানে এক্স এর স্থানাঙ্ক হলো পরিসংখ্যা বিভাজনের মধ্যমা। কি হবে? মধ্যমা। এই যে ছেদ বিন্দু, ঠিক আছে, ছেদ বিন্দুর ভুজি হলো মধ্যমা। ছ বছরের সরল সুদ স্ববৃদ্ধি মূলের এত অংশ হলে সুদের হার হবে 10%। মনে করি বার্ষিক সরল সুদের হার আর পার্সেন্ট এবং স্ববৃদ্ধি মূল x টাকা, ঠিক আছে। তাহলে সরল সুদ ব্র্যাকেটে i x এর 4/25 টাকা, সময় t সমান 6 বছর। এটা সরল সুদ, এটা স্ববৃদ্ধি মূল। তাহলে আসলটা পেয়ে যাব, আসল ব্র্যাকেটে p সমান স্ববৃদ্ধি মূল থেকে সুদটা বিয়োগ হবে টাকা। 25x থেকে 4x গেলে 21x/25 টাকা। তাহলে আমরা জানি i সমান p/100, মানগুলো বসে দাও। i হচ্ছে 4x/25, p হচ্ছে 21x/25, আর বের করতে হবে টিটা 6/100। দেখো এই এক্সট্রা কাটবে আর 25টা নিচে নামবে, 25 কাটবে, ঠিক আছে। বা
এই 25 আর 25 কাটবে, তাহলে এখান থেকে আর কি করে পাবো দেখো, আর পাবো 4 গুণিতক 100 বা 21 গুণিতক 6, 2 3 6, 2 50 100, তাহলে 50 4 200 বাই 63, তাহলে বার্ষিক সরল সুদের হার হবে এইটা 200 বাই 63%, আর ওখানে আছে 10%, তাই হবে মিথ্যা। ঠিক আছে, 200 বাই 63% হবে বার্ষিক সরল সুদের হার, আর দেওয়া আছে 10%, তাই হচ্ছে মিথ্যা। তারপরে দেখো দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা হলে এটার মান 3 হবে। ঠিক আছে, সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, আলফা প্লাস বিটা কি হবে, মাইনাস এক্স এর সহগ বাই এক্স এর স্কয়ারের সহগ, আর আলফা ইন্টু বিটা কি হবে, ধ্রুবক পদ বাই এক্স এর স্কয়ারের সহগ। বার করতে হবে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান, আলফা ইন্টু বিটা লসাগু হবে, উপরে হবে আলফা প্লাস বিটা, উপরে হবে মাইনাস 8/3 আর নিচে হবে 2/3, অ্যান্সার হবে 3 3 কাটবে 2 4 8 মাইনাস 4, যেটা দেওয়া আছে এটা কি হবে গো, মিথ্যা হবে। থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সাইন থিটা লেস দেন ট্যান থিটা হবে। থিটার পার্টিকুলারটা মানে চেক করতে পারো, যে কোনো মানে। সাপোজ আমি থিটা সমান 45 ডিগ্রিতে চেক করব, সাইন 45 ডিগ্রি কত হয় 1/√2, ট্যান 45 ডিগ্রি কত হয় 1, অবশ্যই দেখো 1/√2টা 1 এর থেকে কি হবে ছোট হবে, তার মানে বলতেই পারবো সাইন থিটা লেস দেন ট্যান থিটা, তাহলে এটা কি হবে সত্য। তোমরা অন্য কোনো মানে চেক করতে পারো, ধনাত্মক সূক্ষ্মকোণ 30 ডিগ্রি 60 ডিগ্রি, ঠিক আছে, দেখবে অবশ্যই থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সাইন থিটা ট্যান থিটা থেকে ছোট হবে। ঠিক আছে, যদি তোমরা থিটা সমান 60 ডিগ্রিতে চেক করো, সাইন 60 ডিগ্রি কত হবে গো √3/2, আর ট্যান 60 ডিগ্রি কত হয়, ট্যান 60 ডিগ্রি √3 হয়, যেটা অবশ্যই কি √3 থেকে ছোট। এটা হচ্ছে মানে থিটা সমান 60 ডিগ্রিতে চেক করলে কি একই রকম ভাবে সাইন থিটা লেস দেন ট্যান থিটা হবে। ঠিক আছে, তারপরে দেখো এ বি সি ডি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, যেখানে এ বি সমান্তরাল ডিসি দেওয়া আছে, আর বি কোনটা দেওয়া আছে এটা হবে কিনা। এ বি সি ডি কি দেওয়া আছে, এ বি সমান্তরাল ডিসি, এ বি সমান্তরাল ডিসি দেওয়া আছে, আর কি দেওয়া আছে কোণ এ বি সি, কোণ এ বি সি 85 ডিগ্রি দেওয়া আছে, এটা 85 ডিগ্রি। এ বি সমান্তরাল ডিসি, বি সি ডি এই কোণটা, এ বি সমান্তরাল ডিসি আর বিসিটা কি গো ভেদক, তার মানে ভেদকের একই পাশে অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, কত হয় 180 ডিগ্রি, মানে এটা প্লাস এটা 180 ডিগ্রি, তাহলে অতএব কোণ বিসিডি সমান হবে 180 ডিগ্রি মাইনাস কোণ এ বি সি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি, 85 ডিগ্রি মানে 95 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা কি হবে গো সত্য হবে, এটা হবে সত্য। ঠিক আছে, এটা সমান্তরাল, এটা এটা ভেদক, ভেদকের একই পাশে অন্তস্থ কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, এটা 85 হলে এটা 95। তারপরে দেখো এ বি এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে এ 1/b এর সঙ্গে সরল ভেদে থাকবে, এটা সত্য হবে। কেন দেখো,
এ বি এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তার মানে এ সমান লিখতে পারে কে ইন্টু 1/b, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। আবার দেখো এইটাকে সাজানো যাবে, দেখো কে ইন্টু 1/, এই বিটাকে লিখবো 1/b, 1/b, আর এখানে এ আছে। তাহলে খেয়াল করো এইটা থেকে কি লেখা যাবে, এটা 1/b এর সঙ্গে কি হবে ব্যস্ত ভেদে আছে, মানে 1/b মানে তো বি। আচ্ছা না দেখো একটু ভুল হয়ে গেল, বলা আছে এ বি এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তো এইটা এ সমান কে ইন্টু 1/b, ঠিক আছে। তাহলে এখান থেকে কি লেখা যাবে, এটা 1/b এর সঙ্গে সরল ভেদে থাকে, ঠিক আছে। বি এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তার মানে কি 1/b এর সঙ্গে সরল ভেদে থাকবে, এটা লেখা যাবে, ঠিক আছে, সত্য হবে। মানে সাপোজ তুমি 1/b টাকে সি ভাবো না, তাহলে লিখতে পারি তো এ সমান কে সি, তাহলে এটা সি এর সঙ্গে কি এটা সরল ভেদে আছে। এবারে তুমি কি ধরেছো, সি সমান ধরেছো কি 1/b, বোঝা গেছে, মানে এ সি এর সঙ্গে সরল ভেদে আছে, মানে এ 1/b এর সঙ্গে সরল ভেদে আছে, এটা মনে মনে তুমি ধরেছো সি সমান 1/b, ঠিক আছে। তারপরে দেখো একটি তাহলে এটা সত্য হলো, একটি পরিসংখ্যা বিভাজনে গড় দেওয়া আছে আর এটা দেওয়া আছে, মোট পরিসংখ্যা বার করতে হবে, মানে vi-টা সামেশন অফ xi fi বাই সামেশন অফ fi, এটা সমান দেওয়া আছে 10। তাহলে দেখো এটার মান কত 200 বাই সামেশন অফ fi সমান 10, তো সামেশন অফ fi সমান কি হবে গো 200 বাই 10 সমান হবে 20 হবে, মোট পরিসংখ্যাটা 20 হবে। তাহলে যেটা দেওয়া আছে এটা হবে মিথ্যা, xi তারপরে দেখো রাহালা ও নাজমা একটি ব্যবসায় এত টাকা লাভ করে, রাহালার মূলধন দেওয়া আছে আর লভ্যাংশ দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি যেহেতু মোট লাভ এইটা, এখান থেকে আমি নাজমার লাভ পেয়ে যাব, ঠিক আছে। তাহলে নাজমার মূলধনটা কত, মনে করি নাজমার মূলধন x টাকা, নাজমার লভ্যাংশ হবে সমান 1050 মাইনাস 630 টাকা, 400 কোটি টাকা। তাহলে নাজমার মূলধন আর নাজমার লভ্যাংশ, আর রাহালার মূলধন আর রাহালার লভ্যাংশ দেওয়া আছে। তাহলে দেখো দুজনের মূলধনের অনুপাতটা দুজনের লভ্যাংশের অনুপাতের সমান হবে, আর লিখতেই পারি শর্তানুসারে রাহালার মূলধন কত 900, নাজমার মূলধন কত x সমান রাহালার লাভটা কত 630, নাজমার লভ্যাংশ কত 400 কোটি, ঠিক আছে। তাহলে আমি কি লিখলাম এখানে, রাহালা আর নাজমার মূলধন অনুপাতটা রাহালা আর নাজমার লভ্যাংশের অনুপাতের সমান, ঠিক আছে। এটা করলাম, 0 0 কাটবে, 21 7 9 63 7 6 42, তাহলে অতএব x সমান বা 9x বা 9x সমান 900 গুণিতক 6 বা x সমান 900 গুণিতক 6 বাই 9 100 সমান 600। তাহলে লিখব অতএব নাজমার
মূলধনের পরিমাণ 600 টাকা। সুদের পর্ব 6 মাস মানে বছরে দুবার, 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 1600 টাকার 1.5 বছরের সুদ আসল কত হবে? তাহলে এখানে সময় এন 1/1/2 বছর, 3/2 বছর, আর আসল পি সমান 1600 টাকা, আর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R% সমান হবে 10%। অতএব 1/2 বছরের সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধি হবে সমান, তাহলে কি হবে 1600 হোল ইন্টু 1 প্লাস, দেখো বলে দেওয়া আছে পর্ব 6 মাস মানে বছরে দুবার, তাই R/2, R টা কত 10, 10/2 বাই 100 হোল টু দি পাওয়ার 2, মানে এই যে 2টা বছরে দুবার, ইন্টু এন কত 3/2 টাকা। 1600 হোল ইন্টু 1 প্লাস 2010 5/100 কিউব টাকা। 1600 5 20 তে 100, 20 কে 20, 21/20 হোল কিউব টাকা। 1600 ইন্টু 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20 টাকা, 0 0 তো 8 16, তো 4 8, তো 10 20, তো 2 4, তাহলে 21 21 441, আর 21 দিয়ে 42 বাই 10, 42 থেকে 42 দু হাতে 4 10 42 4 4 2 8, 168 আর 4 172 2 17, 42 4 168 আর 17 কত হয় 168 সাথে 175 185 বাই 10, ঠিক আছে 1852 টাকা পয়সার অঙ্ক, ঠিক আছে তাই এটা লিখতে হবে 1852 টাকা 20 পয়সা। মানে মনে মনে তুমি ভাবতে পারো যে উপরে যে 10 দিয়ে গুণ করে দিয়েছো, তাই এখানে 0 আছে আর এখানে 100 আছে, তাই দশমিক 2 ঘরে এসছে, ঠিক আছে এইভাবে ভাবতে পারো। এটাই হবে সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধি, টাকা পয়সার অঙ্ক, ঠিক আছে তাই দশমিকের উপর 2 আছে, তাই এখানে 0 দেওয়া হয়েছে, না 1852 টাকা 20 পয়সা এটা বোঝাচ্ছে। এই সূত্রটা কাজে লাগানো হয়েছে, ঠিক আছে সুদের পর্ব 2 হলে 104 পেজে আছে, 104 পেজে। কে এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি এত হবে? মনে করি দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা কি হবে মাইনাস এক্স এর সহগ কত 1 বাই এক্স এর স্কোয়ারের সহগ হচ্ছে 6, আলফা ইন্টু বিটা কি হবে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ 6, কি দেওয়া আছে বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36, না দেওয়া আছে শর্তানুসারে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান 25/36, এটা দেওয়া আছে, বা আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা সমান 25/36, বা মাইনাস 1/6 এর হোল স্কোয়ার 2 ইন্টু a/6 25/36, বা 1/36 2k/6 সমান 25/36, ভালো সব হবে 36, 1 - 6 6 36 মানে 12k,
ঠিক আছে, 6 দিয়ে গুণ করেছি 12কে, 25/36, এই 36 কাটবে, বা 1 - 12কে সমান 25, -12কে সমান 25 - 1, -12কে সমান 24, বা কে সমান হবে -24/12 -2। এটা সমান এটা সমান দেওয়া আছে, দেখাও যে প্রত্যেকটি অনুপাতের মান, এটা খেয়াল করো 3a 3b, 4c 4d, আর -5b, আর এখানে -5f। তাহলে দেখো কি লিখবো, ঠিক আছে, এটাকে a/b সমান c/d e/f লিখেছি, সমান ধরো কে ধরলাম, যেখানে কে একটি ধ্রুবক, তাহলে এ সমান হবে বি কে, সি সমান ডি কে, আর ই সমান হবে এফ কে। এবার যেটা দেওয়া আছে 3a + 4c - 5e বাই 3b + 4d - 5e সমান এর মান বি কে, সির মান ডি কে, এর মান এফ কে। কে কমন নাও, 3b + 4d - 5f বাই 3b + 4d - 5f সমান কত হবে গো, কে হবে। তাহলে এগুলো সমান কে, আবার এটা সমান বের করলাম, তাহলে অতএব লিখতে পারবো, অতএব a/b সমান c/d সমান e/f সমান হচ্ছে, আচ্ছা একটা কাজ করলে হয়, বাই আকারে আছে, এটা লিখলেও হবে, আর নাহলে একটা কাজ করলে হয়, অতএব a/b সমান c/d সমান e/f সমান 3a + 4c - 5b বাই 3b + 4d - 5f সমান, মানে এগুলো সমান কে ধরেছিলাম, আর এটা সমান কে বের করেছি, তাই এটা লিখেছি, ঠিক আছে, মানে প্রত্যেকটি অনুপাত সমান এইটা। তারপরে দেখো এই চিত্রটা দেওয়া আছে, বলে দেওয়া আছে ডিজি সমান্তরাল বি, তার মানে দেখো এটা আর এটা একান্তর কোণ, ঠিক আছে, আবার এটা 95 ডিগ্রি দেওয়া আছে, এটা তাহলে কত হবে গো, 85 হবে। কেন, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি পরস্পর সম্পূরক হয়, এটা 95 হলে এটা 85 হবে, আবার এটা 85 হলে এটা 85, আর এটা 25 দেওয়া আছে, তাহলে টোটাল এটা কত 110। তাহলে এই বহিঃ কোণটা তার বিপরীত দিকে অবস্থিত অন্তস্থ কোণের সমান, মানে এটা হবে 110, এটা লিখবো, ঠিক আছে। দেখো BEDC বৃত্তস্থ চতুর্ভুজের কোণ BCD প্লাস কোণ BED সমান হচ্ছে 180 ডিগ্রি, বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয় বৃত্তস্থ চতুর্ভুজে, ঠিক আছে। তাহলে বা কোণ BED সমান 180 ডিগ্রি মাইনাস কোণ BCD 180 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি সমান হবে 85 ডিগ্রি। আচ্ছা, আবার কি দেওয়া আছে, বি সমান্তরাল ডিজি, এটা দেওয়া আছে, ঠিক আছে, তার মানে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ হবে, তাহলে জি ডিই সমান
একান্তর বিইডি, তা বিইডি কত বেরিয়েছে 85°। তাহলে এটা 85 আর এটা কত 25, মানে কোন জিডিএফ, কোন জিডিএফ হচ্ছে 25°। তাহলে কোন ইডিএফ কত হবে 85° প্লাস 25° সমান 110°। এবার আমরা কি জানি না, এই যে বহিক কোণটা, মানে এই বাহুটাকে বাড়ানো হয়েছে, ধরো এই বহিক কোণটা, এই বহিক কোণ এটা পুরোটা তার বিপরীত দিকে অবস্থিত অন্তস্থ কোণের সমান। তাহলে এটা 110 হলে এটা 110 হবে। এই যে এই বহিক কোণটা তার বিপরীত দিকে অবস্থিত অন্তস্থ কোণের সমান। ঠিক আছে, এই উপপাদ্যটা কাজে লাগে। অতএব কোণ সিবি, যেটা বার করতে বলেছে, কোণ সিবি সমান হবে 110°। ঠিক আছে, মানে এই বহিক কোণটা তার বিপরীতে অবস্থিত অন্তস্থ কোণের সমান। তাহলে এটা 110, তার মানে এটা হবে 110, ওইটা লিখেছি। ঠিক আছে, 20 সেমি ও 12 সেমি ব্যাসার্ধের দুটি এক কেন্দ্র বৃত্তের বৃহত্তর বৃত্তটির একটি জ্যা অপর বৃত্তটির স্পর্শক হলে, বৃহত্তর বৃত্তটির একটি জ্যা অপর বৃত্তটির স্পর্শক হলে জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এখানে খেয়াল করো, দুটি ব্যাসার্ধ 20 সেমি ও 12 সেমি ব্যাসার্ধ বলে দেওয়া আছে। ঠিক আছে, আর বলে দেওয়া আছে এক কেন্দ্র বৃত্ত, এটাই ধরো কেন্দ্র, এটা ছোট বৃত্তের ব্যাসার্ধ, এটা বড় বৃত্তের জ্যা। ঠিক আছে, ও কেন্দ্র ধরো বৃত্ত, এই বিটা হচ্ছে বড় বৃত্তের জ্যা, যেটা ছোট বৃত্তের ধরো পি বিন্দুতে স্পর্শক, পি বিন্দু। তাহলে এখান থেকে এটা এটা কি হয়, বড় বৃত্তের ব্যাসার্ধ হবে। ঠিক আছে, তাহলে চিত্র থেকে পাই বড় বৃত্তের ব্যাসার্ধ ওবি সমান দেওয়া আছে 20 সেমি, আর ওপি সমান দেওয়া আছে 12 সেমি, সব ব্যাসার্ধ দেওয়া আছে। আর এবি হলো বড় বৃত্তের জ্যা, যা ছোট বৃত্তের পি বিন্দুতে স্পর্শক, ছোট বৃত্তের পি বিন্দুতে স্পর্শক। আমরা কি জানি, স্পর্শবিন্দুকে ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর কি হয় গো, লম্বভাবে অবস্থান করে, উপপাদ্য আছে। তাহলে অতএব ওপি এ বির উপর লম্ব, তার মানে এটা 90° হলে এটা অতিভুজ হবে, আর এটা দেওয়া আছে ওপি লম্ব, তাহলে এটা পিবি পেয়ে যাব। তাহলে সমকোণী ত্রিভুজ ও পিবি এর পিবি সমান √, ওবি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। ওবি কত 20 হোল স্কোয়ার মাইনাস 12 হোল স্কোয়ার, 20 হোল স্কোয়ার 400, 12 হোল স্কোয়ার 44, 6 9 থেকে গেল 5, 3 থেকে 1 গেলে 2 সমান 16। ঠিক আছে, তাহলে পিবি সমান 16 সেমি। আমরা কি জানি, ব্যাস নয় এরূপ কোন জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে। তার মানে এখান থেকে পেয়ে যাব এবি সমান 2 গুণিতক পিবি সমান 2 গুণিতক 16 সেমি সমান হবে 32 সেমি। ঠিক আছে, এটার অ্যান্সার ভুল দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে 16, ভুল দেওয়া আছে। ঠিক আছে,
16 তখনই হবে যদি 20 আর 12টা ব্যাস বলতো। এখানে 20 সেমি আর 12 সেমি ব্যাসার্ধ বলা আছে, ঠিক আছে। এখানে ব্যাসার্ধ বলা আছে, তো অ্যান্সার হবে 32 সেমি। অতএব লিখবে জ্যাটির দৈর্ঘ্য হচ্ছে 32 সেমি। একটি সরলরেখা ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে এমনভাবে ছেদ করলো যে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা হলে এটা বার করতে হবে। মানে ত্রিভুজ এ বি সি এর একটি সরলরেখা এবি কে ডি বিন্দুতে আর এসি কে ই বিন্দুতে ছেদ করেছে। আর দেওয়া আছে এডি বাই ডিবি সমান এ বাই ইসি দেওয়া আছে। তার মানে কি গো, এটা দেওয়া আছে, অতএব ডি সমান্তরাল বিসি হবে, ডি সমান্তরাল বিসি হবে। আর কি দেওয়া আছে, কোণ এডি সমান দেওয়া আছে কোণ এসিবি, এডিই সমান কোণ এসিবি, এটা দেওয়া আছে। আচ্ছা, এটা সমান্তর, এটা দেওয়া আছে, তার মানে ডি সমান্তরাল বিসি, তার মানে এটা যা হবে এটা সে একই কোণ হবে, মানে কি কোণ গো, অনুরূপ কোণ। অতএব কোণ এ বি সি সমান কোণ এডি, অনুরূপ কোণ সমান। আবার এডি সমান এসিবি দেওয়া আছে, তাহলে অতএব এ বি সি সমান কোণ এসিবি, মানে এটা এটা সমান করে দাও, কি পাবে, এইটা সমান এটা পাবে। তাহলে ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান কোণ এসিবি, অতএব এবি সমান এসি হবে, ঠিক আছে। যেহেতু কোণ এবিসি লিখেছি, এই কোণটা সমান এই কোণটা, তাই এই কোণে বিপরীত বাহু এসি সমান এবি হবে, এসি সমান এবি। কি দেওয়া আছে, এবি সমান এক্স দেওয়া আছে, তাহলে অতএব এসি সমান হবে এক্স সেমি, যেহেতু এবি সমান এক্স সেমিটা দেওয়া আছে, ঠিক আছে। এখানে জাস্ট লিখে দেবে থ্যালেসের পর থেকে পাই, থ্যালেসের পাদ্য মানে এটা দেওয়া আছে বলে ডি সমান্তরাল বিসি, থ্যালেসের উপপাদ্য থেকে পাই, থ্যালেসের উপপাদ্য থেকে পাই। আবার দেওয়া ছিল কি গো, এই কোণটা সমান এই কোণটা দেওয়া ছিল। দেখো যেহেতু এটা সমান্তরাল এটা, এটার কারণে এটা এটা সমান হবে অনুরূপ কোণ, এটা সমান্তরাল এটা হলে এটা এটা অনুরূপ কোণ সমান। আবার এটা সমান এটা দেওয়া ছিল, ঠিক আছে, আর এটা সমান এটা পেয়েছি, তার মানে এটা সমান এটা হবে, এই দুটো কোণ সমান হবে। তাই এই কোণের বিপরীত বাহু এসি আর এই কোণের বিপরীত বাহু এবি কি হবে, সমান হবে। ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তারপরে দেখো কস আলফা দেওয়া আছে, যেখানে আলফাটা সূক্ষ্ম কোণ, দেখাও যে এটার মান। তাহলে দেওয়া আছে কস আলফা সমান 5/13, তাহলে সাইন আলফা সমান হবে √1 - cos স্কয়ার আলফা, ঠিক আছে। যেহেতু আলফাটা কি গো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, 1 - 5/13 এর হোল স্কয়ার, তাহলে 1 - 25/169, তাহলে 169 - 25/169 সমান হবে 144/169। এটা 144 লিখেছি, 144 মানে হবে 12/13, ঠিক আছে। নিচে নিচে লিখবে, ঠিক আছে, 12/13। কস আলফা 5/13 হলে সাইন আলফা হচ্ছে 12/13। তাহলে এটা সমান কট আলফা মানে কি কস আলফা বাই সাইন আলফা, এটা 1/sin আলফা, তাহলে কি হবে
cos আলফা প্লাস 1/sin আলফা হবে, মানগুলো বসিয়ে দাও। 5/13 প্লাস 1 আর নিচে হবে 12/13। তাহলে উপর হবে 13 কে 13 5 18/13 আর নিচে হবে 12/13। তাহলে হবে 18/12 ভাগ করলে হবে 6 3 18 6 দিয়ে 12 3/2 মানে 1.5 সমান ডান পক্ষ। ঠিক আছে, ব্র্যাকেটে প্রমাণিত। একটা লাইন লিখতে পারো এরপরে 3/2 মানে 1.5। ঠিক আছে, তারপরে দেখো আলফা ও বিটা পরস্পর পূরকক্ষণ বলে দেওয়া আছে, এটা সমান 1 হবে। দেখো আলফা প্লাস বিটা তাহলে কত গো 90 ডিগ্রি, যেহেতু পরস্পর পূরকক্ষণ তাহলে বাম পক্ষ সমান। আচ্ছা আমরা কি জানি 1 মাইনাস সাইন স্কয়ার আলফা মানে কস স্কয়ার আলফা, 1 মাইনাস কস স্কয়ার আলফা মানে সাইন স্কয়ার আলফা, 1 প্লাস কট স্কয়ার বিটা মানে কোসেক স্কয়ার বিটা, আর 1 প্লাস ট্যান স্কয়ার মানে সেক স্কয়ার বিটা। ঠিক আছে, ভালো করে অভেদগুলো মনে রাখবে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 হয়, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1 হয়, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1 হয়, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1 হয়। এগুলো ভালো করে মনে রাখবে লিখে লিখে। তাহলে কস স্কয়ার আলফা ইন্টু সাইন স্কয়ার আলফা ইন্টু কোসেক স্কয়ার বিটার পরিবর্তে বসবো 90 ডিগ্রি মাইনাস আলফা, 90 ডিগ্রি মাইনাস আলফা, আর এটা হবে সেক স্কয়ার বিটার পরিবর্তে হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। কোসেক অফ 90 মাইনাস থিটা কি হবে সেক থিটা, সেক স্কয়ার আলফা। সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হবে কোসেক হবে, কোসেক স্কয়ার আলফা। ঠিক আছে, এবার সেক স্কয়ার আলফা মানে কি গো 1/cos স্কয়ার আলফা, আর কোসেক স্কয়ার আলফা মানে 1/sin স্কয়ার আলফা। তাহলে সমান cos স্কয়ার আলফা ইন্টু সাইন স্কয়ার আলফা ইন্টু 1/cos স্কয়ার আলফা ইন্টু 1/sin স্কয়ার আলফা। এটা এটা কাটবে, এটা এটা কাটবে, সমান হবে 1, সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। একটা নিরেট অর্ধগোলকের আয়তন দেওয়া আছে, গোলকটির ব্যাসের দৈর্ঘ্য। মনে করি গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য r সেমি, তাহলে লিখবো অতএব নিরেট অর্ধ গোলকটির আয়তন হবে সমান 2/3 পাই r কিউব ঘন সেমি। অর্ধগোলক বলেছি শর্তানুসারে 2/3 পাই r কিউব সমান 144 পাই, পাই পাই কাটবে, আর কিউব সমান হবে 144 গুণিত 3/2, 2 7 14, 2 2 4, আর কিউব সমান হবে 72 3 216, বা আর কিউব সমান হবে 6 এর হোল কিউব, অতএব আর সমান হবে 6। এরপরে কি লিখবে, এরপরে লিখবে অতএব অর্ধগোলকটির ব্যাসের দৈর্ঘ্য হবে সমান 2 গুণিতক 6 সমান 12 সেমি। এটা ব্যাসার্ধ 6 চেয়েছে ব্যাস, তাই লিখবে 2 গুণিতক 6 সমান 12 সেমি। অর্ধগোলকটির ব্যাসের দৈর্ঘ্য হবে সমান 2 গুণিতক 6 সমান 12 সেমি। লম্ববৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে। ঠিক আছে, চোঙের ভূমি হচ্ছে কি বৃত্তাকার, মানে ব্যাসার্ধ আর হলে ভূমির ক্ষেত্রফল হবে পাই r স্কয়ার, সেটা সমান 154 দেওয়া আছে, আর উচ্চতা ইঞ্চ দেওয়া আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল মানে 2 পাই r h বার করতে হবে। মনে করি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য r সেমি, তাহলে শর্তানুসারে চোঙের ভূমির ক্ষেত্রফল কত, সূত্র হচ্ছে পাই r স্কয়ার, বৃত্তের সূত্র। ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, চোঙের ভূমি হচ্ছে বৃত্তাকার, ঠিক আছে, তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই r স্কয়ার সমান 154।
তাহলে 22/7 গুণিতক আর স্কোয়ার সমান 154, বা আর স্কোয়ার সমান হবে 154 গুণিতক 7/22, 22/7 154, তাহলে আর স্কোয়ার সমান 7 হোল স্কোয়ার, তো আর সমান হবে 7। চুঙের উচ্চতা দেওয়া আছে 5 সেমি, ঠিক আছে, চুঙের উচ্চতা 5 সেমি দেওয়া আছে। তাহলে চুংটির ক্ষেত্রফল হবে সমান 2πr/h বর্গ সেমি। 2 গুণিতক 22/7, আর হচ্ছে 7, আর এইচ হচ্ছে কত, 5, 7 7 কাটবে, 5 2 10, আর 22, 22 220 বর্গ সেমি। হ্যাঁ, চুঙ্গের ছবি কেমন হয় বলো দেখি। এই ঠিক আছে, এটা বৃত্তের ক্ষেত্রফল, ব্যাসার্ধ আর হলে ক্ষেত্রফল πr², ঠিক আছে। আর এটা উচ্চতা হচ্ছে 5 দেওয়া ছিল, আর 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 হচ্ছে আমি 7 পেয়েছি। তারপর দেখো 8 জন ছাত্রের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। এটা প্রশ্নপত্রে ত্রুটি থাকার কারণে প্রত্যেক ছাত্রের প্রাপ্ত নম্বরের সঙ্গে 5 যোগ করা হলো, তাদের গড় নম্বর কত? তার মানে 8 জন ছাত্রের মোট নাম্বার হবে, এই 8টা নাম্বার যোগ হবে, সঙ্গে প্রত্যেকের সঙ্গে 5 যোগ করা হয়েছে, তার মানে 8 × 5 = 40 যোগ করা হয়েছে। এই যোগফলের সঙ্গে 40 যোগ করতে হবে, তাকে 8 দিয়ে ভাগ করতে হবে। দেখো 8 জন ছাত্রের মোট নম্বর মানে তাদের প্রাপ্ত নম্বর যুক্ত 8 জনকেই 5 নম্বর করে দেওয়া হয়েছে, তাহলে মোট দেওয়া হয়েছে কত গো, 8 × 5 = 40, আর এটা হচ্ছে 140, তাহলে মোট হলো 180। প্রত্যেককে 5 করে দেওয়া হয়েছে প্রশ্নে ভুল থাকার জন্য, তাহলে 8 জনকে দেওয়া হয়েছে কত, 8 × 5 মানে 40। অতএব 8 জন ছাত্রের গড় নম্বর সমান 180/8, 22.5।